স্নিগ্ধ এই সুন্দর একটা পরিবেশ আমি সবসময় মিস করি এবং আসলে উপভোগ করি। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোন ডিস্ট্রিক্টে আছি। তো আমি আসলে অফিসের একটা কাজে আসছি বরিশালে। তো এইখানে আমাদের যে অফিসে যে কারিতাসের যে আঞ্চলিক অফিস আছে সেখানেই আমি উঠছি। এখানকার যে গেস্ট হাউস আছে সেখানেই থাকতেছি। সুন্দর এই পরিবেশটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, এর জন্যই ব্লগটা করা। বাট যাত্রা শুরু হয়েছে অনেক সকালবেলায়, সেই ভোর 3:30টায় আসলে বেরোতে হয়েছে, নাহলে আসলে এখানে 2 টাইমে আসতেও পারতাম না। আর সারাদিন যে ঘোরাঘুরি করা হয়েছে সেটাও করা হতো না। তো শুরু যেহেতু হয়েছে খুব ভোরবেলা, সেখান থেকেই আসলে ব্লগটা শুরু করতেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ GOMES। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। জেরিয়ার সুমনের বাইকটা আছে, আমি আছি এটাতে। যাওয়া হইতেছে দক্ষিণাঞ্চলে অর্থাৎ বরিশালের দিকে। ঘড়িতে সময় এখন 4:20, বাট বেরোনো হয়েছে 3:30টার সময়। একটা বাইক চলে আসছে, দাঁড়ানো আছে, আরেকটা আসবে। ও আসছে, সামনে দাঁড়াই চলে। বহুত যানজটের পরে আমরা বাবুবাজার এই ব্রিজে উঠতে পারছি, কারণ ওই পাশে আজকে আমাদের রুট প্ল্যান একটু চেঞ্জ করতে হয়েছে। কারণ ওই পোস্তাগুলো যে ব্রিজ আছে সেটাতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো বাধ্য হয়ে আমাদেরকে আজকে এই রুটে আসতে হয়েছে। এত সুন্দর ভিউ দেখলে আসলে বোঝাই যায় যে কই আসি। সো মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে মোটামুটি উঠে গেছি আমরা। প্রচুর ঠান্ডা, ওই যে দেখেন কুয়াশা দেখা যেতেছে, একদম সাদা হয়ে আছে, এবং ঠান্ডায় আমার অবস্থা পুরাই খারাপ। জানি না বাকি 3 বাইকের কি অবস্থা। ভোরের আলো মোটামুটি দেখা যাইতেছে। তো এর সাথে পদ্মা সেতু টোল প্লাজার সামনে, ঘড়িতে সময় ঠিক 6টা। আসলে যানজটটা না থাকলে আমরা এতক্ষণে ভাঙার কাছাকাছি থাকার কথা ছিল আমাদের। একটা বাইকের টোল একসাথে দেওয়া হইতেছে, মেবি 100 টাকা করে। সেই স্বপ্নের পদ্মা সেতু আজকে আবার আসছি, এইটা নিয়ে 3rd টাইম হবে। যদিও এখনও সূর্য উঠে নেই, তবে পদ্মা সেতুর সেই যে প্রথম যে মানে কি বলবো দৃশ্যমান যে জায়গাটা, এটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। মানে একটার উপর দিয়ে আরেকটা কীভাবে জানি দেখতে জোস লাগে। আমরা মোট 4টা বাইক যেটা বলছি, এখানে 2টার পেছনে দাদা আছে। তো সুমনের জন্য প্রথম পদ্মা ব্রিজে বাইক চালানো। এর আগে প্ল্যান করা হয়েছিল, বাট আসা হয় নাই আমাদের। তো এটা ওর জন্য ফার্স্ট টাইম। আই থিঙ্ক ও খুব এনজয় করতেছে। পদ্মা সেতুর আগে পরে যে সৌন্দর্য, মানে রাস্তাগুলা এত অসাম করছে, এত সুন্দর। এইসব রোডে খালি টানতে ইচ্ছা করবে আপনার, বাট স্পিড আপনাকে কন্ট্রোলে রাখতেই হবে। কিন্তু বড় বড় বাসগুলি এত মানে কি বলবো, এদের কোনো আবার বাসের নাম জয় বাসের নাম আবার জয়। যাক ঠিক আছে, জয় বাস, আস্তে আস্তে যাও। বরিশালের যেই রুট, ওদিকে খুলনা ফরিদপুর, আর এদিকে বরিশাল। চায়ের দোকানে নাকি একবারে নাস্তা করে নিব, একবারে যায় নাস্তা করে নিব নে। আমি তো ঠান্ডা রীতিমতো এমন জমে গেছি, পরে ব্যাগ নিছি সামনে, গাড়ি থামায় মানে কাঁপাইতেছে, বাজে অবস্থা। সকালের এই পরিবেশটা যদি বলি এক কথায় অসাম লাগতেছে। এদিকটা থেকে অলরেডি সূর্য দেখা যাইতেছে। ওরে বাবা, এখানে দেখলাম হোটেল আছে, ছোটো মোটো করে নিই, পরে আর পাবো না। আমার অনেক খিদে লেগে গেছে বেশ। এদিকে যে এত ঠান্ডা, আসলে জিজ্ঞেস করা দরকার ছিল। পুরাটাই তো রাস্তা কুয়াশা ভর্তি। হ্যাঁ, এনে অনেক ঠান্ডা। কিন্তু আমরা চুমুরকি বাস স্ট্যান্ড ভাঙাতে আইসা দাঁড়াইছি মাত্রই। আসলে এত ঠান্ডা, আসলে আবার খিদাও লাগছে। এখানে একটা ছোটো একটা মানে একটা হোটেলের মতো পাইছি, ওরকম বড় কোনো হোটেল আর এই চলতি পথে নাই। তো ভাবলাম যে এখান থেকে নাস্তাটা সাইরে নিই। আর আমাদের মনে হয় আর 98-100 কিলোমিটারের মতো আছে, 1.5 ঘন্টার মতো লাগবে। এর মধ্যে আশা করি আমরা আমাদের কারিতাস বরিশাল রিজনে যে এখানে থাকবো সেখানে পৌঁছায় যাবো আশা করি।
রাস্তাগুলি যদি বলি এক কথায় আসলে চমৎকার, দুই পাশ থেকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, তবে সিঙ্গেল লেন রাস্তা, এটা বেশ রিস্কি লাগতেছে আমার কাছে। অনেকটা আগে আসছি নাস্তা খাওয়ার পরে, নাতিশীতোষ্ণ একটা ওয়েদার, কেমন জানি একটা মানে রোদ উঠছে, একটা মিষ্টি মিষ্টি রোদ, আর একটু ঠান্ডা আছে, ঘুম আসতেছে, বাট ঘুমানোর কোনোই সুযোগ নাই। উজিরপুর বরিশালে, তো আর 27 কিলোমিটারের মতো আছে। রাস্তার অবস্থা খুবই মানে কি বলবো শোচনীয়, এত বেশি গাড়ি ঘোড়ার চাপ। আমরা একটু দাঁড়াইছি যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো চা খাবো, চা খেয়ে তারপরে আবার আগাবো। তো সবাই মোটামুটি একটু কথোপকথন চালাইতেছে সবার সাথে, এই সুযোগে আমরা একটু চা খেয়ে নিই। আমার দেখা বেস্ট রাস্তা যদি বলি বরিশাল রুটের, তাহলে এটা বলবো বেস্ট। চা খাওয়ার পরে যে টান দিতেছি আমরা, এটা রাস্তাটা যেমন একটু চওড়া এবং গাছপালা থেকে শুরু করে সব কিছু মানে একেবারে খাপে খাপ, একদম খাপে খাপ। সো খুবই ভালো লাগতেছে এখন রাইড করতে, সত্যি কথা। রাস্তাটা একটু গোলায় ফেলছিলাম, বাট চলে আসছি কারিতাস বাংলাদেশ বরিশাল রিজনের অফিসে। খুঁজতে খুঁজতে চলে আসছি। আমরা একটু সামনে চলে গেছিলাম, বাট আসলে গুগল ম্যাপে এরকমই দেখাইতেছিল। মনে হয় কোনো ট্রেনিং চলতেছে, এনে রাখতে কইছে। মাত্র এসে আমরা পৌঁছাইছি, এই হলো আমাদের রুম, অলরেডি একদম ফ্ল্যাট। এই 4টা করে বেড আছে, যদিও আমরা হলো 5 জন, সেক্ষেত্রে 2টা রুম নিচ্ছি আমরা। এইদিকে 4টা বেড হিরোগিরি দেখাবে, ক্যামেরা দেখে একদম হিরোগিরি করতেছে। আর এদিকে বারান্দা আছে সুন্দর, কমন বারান্দা। ও এইটা পুরা ডরমেটরির বারান্দা। এই বারান্দার সাথে আবার আমাদের রুমেরও আবার অ্যাটাচমেন্ট আছে, এই যে মানে দুই পাশের অ্যাটাচমেন্ট আছে এই বারান্দাটা দিয়ে। এখন যাব দুর্গাসাগর দিঘিতে, তারপরে আর কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখি, বেরোই আগে। তো মোটামুটি ফ্রেশ হয়েছি আমরা। আর এই ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর, অনেক বড় একটা ক্যাম্পাস। পাশ দিয়ে বাইকগুলো রাখছি আমরা, এদিকে সাইড দিয়ে বাইকগুলো রাখছি। পরে যখন ওই পাশে যাব আরও ডিটেল আপনাদেরকে পরে দেখাবো। ক্যাম্পাসটা সত্যি সুন্দর, বেশ বড় জায়গা নিয়ে সুন্দর একটা ক্যাম্পাস। তো এবারে দক্ষিণবঙ্গ বরিশাল নিয়ে আমাদের এই এক্সপ্লোর চলতেছে। অনেক দিনের ইচ্ছা ছিল দক্ষিণবঙ্গ একটু ঘুরবো, উত্তরবঙ্গে প্রচুর ঘোরাঘুরি হয়েছে। আমরা মাত্র আসলাম না, বহুত কষ্ট করে, এত পেঁচানো রাস্তা। অনেক ঘোরাঘুরি, অনেক চড়াই উতরাইয়ের পরে রাস্তা চিনি না আমরা, এক জায়গা থেকে আরেক জায়গায়, এই গুলি থেকে ওই গুলি করতে 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 অনেক বেলা পরে। আর যেটা বলছিলাম আসলে তো আমার একটা কাজ ছিল, যেহেতু বরিশালে আসা অফিসের একটা কাজ ছিল টুকটাক, সেটা সাথে সাথে একটু বেলাই হয়েছে। এখন ঘড়িতে বাজতেছে অলমোস্ট প্রায় 3টা। তো এইখানে টিকিট করছি আমরা, এই যে 20 টাকা করে এন্ট্রি ফি, আর আমাদের হলো 4টা মোটর সাইকেলের জন্য 20 টাকা করে পার্কিং, মোট হলো 80 টাকা। এগুলো টিকিট কাউন্টারেরই, যে এখানে বাইক রাখার একটু ব্যবস্থা আছে ছোটোখাটো। আর এই দিক থেকেও যেখানে একটা শেড করা আছে, এখানে বাইক রাখা যায়। আর এই হলো সেই সুবিশাল গেট, এই যে ঢোকার গেট। এই যে হলো আমাদের লোকজন, চা খেতে গেছিল, ভাত খাইছি আমরা এর আগে, আমরা আবার লাঞ্চ করে নিছি, যেটা দেখলেন আপনারা। এখন ঢুকুর ভিতরে চলেন।
বরিশালে আসবেন আর দুর্গাসাগর দিঘি দেখতে আসবেন না, আসলে এটা হইতেই পারে না, কারণ এত বড় একটা দিঘি আর এত সুন্দর একটা দিঘি, আর এর মাঝখানে একটা নিঝুম দ্বীপ আছে যেটাতে আপনারা বোটে করে চলে যাইতেও পারেন, আর তার পাশে ছোট একটা চিড়িয়াখানার মতো আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং এই দিঘিটা খনন করা হয়েছিল প্রায় 1780 শতাব্দীর দিকে, এবং তখন তৎকালীন যে আসলে রাজা ছিল তিনি আসলে স্থানীয় সবার পানির অভাব দূর করার জন্যই আসলে এই দিঘিটা খনন করেন, এবং এটা তার স্ত্রীর নামের সাথে মিল রেখেই আসলে দুর্গাসাগর দিঘি রাখা হয়। তো এমন কথিত আছে যে আসলে এক রাতে তার স্ত্রী যতটুকু পায়ে হাঁটতে পারছিল ততটুকু পর্যন্তই নাকি এই দিঘিটা খনন করা হয়েছিল। তো দিঘিটা আসলে বিশাল বড় ছিল, পরবর্তীতে এটা সরকারিভাবে আসলে সংস্কার করা হয়েছে, এবং এখানে অনেক পাটটা দেখছেন বাধাই করছে, অনেক সুন্দর করছে, যেটা দেখতে আসলেই বেশ সুন্দর, বেশ চমৎকার। খুব অল্প, মাত্র 20 টাকা করে টিকিট, আসলে অবশ্যই এই পুরা দিঘিটা অবশ্যই দেখে যেতে পারেন। আর এটার পাশ দিয়ে একটা জুয়ের মতো আছে, পাশ দিয়ে অনেক কিছু আছে, আর বড় একটা বাঘ আছে, যদি আমি তেমন একটা ভয় পাই না বাঘের জন্য, আমি বাঘের কাছে আসছি। এই যে একটা বাঘ আছে, ঠিক আছে, এখানে ছোট্ট একটা মিনি জুয়ের মতো, জুও না, এখানে উপরে কিছু পশু পাখি আছে, নিচে এই যে রাজহাঁস আছে, এই যে দেখেন রাজহাঁসের সামনে গেলে ঠোকর দিব আমারে, এই জন্য যাইতেছি না। তবে উপরে উপরে যাই আমরা, উপরে আরও কিছু পশু পাখি আছে, কী কী আছে একটু দেখে আসি, চলেন। এই যে বলছিলাম না কিছু পশু পাখি আছে, বানরের খাঁচা, আর সামনে কবুতর আছে অনেক এখানে, আর এখান দিয়ে কিছু শপ আছে, কিছু জিনিসপত্র যদি আপনারা কিনতে চান কিনতে পারেন, যার যেটা শখ সেটা কিনতেই পারেন। দুর্গাসাগর দিঘি থেকে এখন যাইতেছি আমরা লাকুটিয়া জমিদার বাড়িতে, এটাও খুব কাছাকাছি, এখান থেকে আর 3.6 কিলোমিটার বাকি আছে। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে আনুমানিক 10 মিনিটের মতো। এখানকার যেটা হইতেছে, রাস্তাঘাটগুলো তো আসলে আমরা চিনি না, গুগল ম্যাপে উল্টা উল্টা এই চিপা চাপি দিয়া রাস্তা দেখাইতেছে, তো লাকুটিয়া জমিদার বাড়ির রাস্তা এইটা দেখাইতেছে। আসলে আমি জানি না আদৌ আমরা জমিদার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা, নাকি অন্য কোনো বাড়িতে পৌঁছায় যাবো আজকে। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার ক্ষেত্রে এই যে অ্যাডভেঞ্চারগুলো না, এগুলো খুব ভালো লাগে, যে এই ভাঙা চোরা এটা সেটা রাস্তায় বাইক চালাইতে আসলে মন্দ লাগে না, যদি বাইকটা ঠিক থাকে। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে খবর আছে। এগুলাই সেই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, এগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আমরা। প্রথমে উনি গেটটা খুলতে দিতে চায় নাই, তো পরে আবার রিকোয়েস্ট করাতে দিচ্ছে। ধন্যবাদ। সুন্দর অনেক জায়গাটা, উপরেও তো যাওয়া যায়, উপরে নিচে পরিবেশটা সুন্দর লাগতেছে। তো এটাও অনেক সুন্দর একটা জায়গা, তো আস্তে আস্তে এটাও ধ্বংসের পথে। তো যারা বরিশালে আসবেন অবশ্যই এই লাকুটিয়া জমিদার বাড়িতে ঘুরে যেতে পারেন। এই যে পেছন থেকে দেখলে আসলে আরও সুন্দর দেখা যায়, পুরো জায়গাটা দেখা যায়, এবং এটা প্রায় অলমোস্ট কী বলবো, প্রায় ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে আছে, হয়তো আর কিছুদিন পরে এটা আর থাকবে না। আরে বাবা, ভালো লাগতেছে দেখতে। জমিদার বাড়িতে আসলে ছবি তুলতে এবং ভিডিও করতে যারা মানে আসবেন তারা অবশ্যই ছবি তুলবেন, কারণ কি এখানকার যে পরিবেশটা এবং এর সামনে বাইক রেখে ছবি তোলা, যে সবাই তুলতেছে আসলে সুন্দর আসে, ভালোই লাগে। ঠিক আছে বস, থ্যাংক ইউ। তো আমরা একটু 30 গোডাউনের দিকে যাইতেছি, বেরোইছি আমরা ওখান থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, আর এভাবে ব্লগে আসা হয়নি। একটু ঠান্ডা একটা পরিবেশ আছে, ভালোই ঠান্ডা লাগতেছে। ও আচ্ছা ঠিক আছে, মানে 10টার মধ্যে আসতে হবে, 10টার পরে আসলে এখানে বেল দিতে হবে। ঠিক আছে, আমরা তো তাড়াতাড়ি চলে আসবো।
বরিশালের 30 গোডাউন আসলে খুব কমন আর খুব ফেমাস একটা প্লেস। আমি ব্লগে দেখছি সুন্দর একটা জায়গা হওয়ার কথা, তবে জায়গাটা একেবারে মন্দ না। তো আমার মনে হয় একটু আলো থাকলে ভালো হতো, আলোতে দেখতে পারলে জায়গাটা ভালো লাগতো। তো বাইকটা ভাবতেছি যে পুরা জায়গাটা টাইনা দেখবো। এখানে প্রচুর মানুষ, যারা বরিশালবাসী আছে তারা তো এই জায়গা চেনেনি, আর যারা আমার মতো নতুন তাদের জন্য এই অংশটা, এইটা দেখতে ভালো লাগবে দিনের বেলায়। কালকে যদি পারি সুযোগ হলে সকালে একবার আসবো, কারণ আমরা যেখানে উঠছি সেই রিজন থেকে এটা খুবই কাছে। ও বাবা, এখানে একটা ব্রিজের মতো আছে, তবে এই জায়গাটা সুন্দর আছে, ভালোই লাগতেছে। এই নদীর নাম হলো কীর্তনখোলা, যেটা স্থানীয় এক ভাইরে জিজ্ঞেস করলাম মাত্র বললো। তো এখন আমরা এখান থেকে যাব লঞ্চ ঘাটে। চলেন আপনাদেরকে একটু লঞ্চ ঘাট দেখাই, যদি পসিবল হয়, মানে বাইক যদি প্লেস করতে পারি তাইলে যাব। ওকে, আসেন। আই লাভ বরিশাল, বাহ সুন্দর। কি প্ল্যানেট পার্ক, এখানে কিন্তু বেশ হিবিজিবি আছে গাড়ির, মানে খুব যে একেবারে ফাঁকা তা না, হ্যাঁ, তবে রাস্তার যানজট আর কম, গাড়ি ঘোড়া কিন্তু প্রচুর। সদরঘাটে ঢুকছি আমরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এখানে বড় বড় লঞ্চ দেখা যাবে এখন গেলে। লঞ্চের জানি এই লঞ্চ তো অনেক অল্প, 3টা মাত্র। কেন? আমাদের ঢাকাই ভালো, ঢাকায় অনেক বেশি লঞ্চ থাকে। শুধু এই যে পারাবত কুয়াকাটা একটু বড় বড় গুলা ছোট করা যায় ওই আমরা তো আসছিলাম কীর্তনখোলা যে নদী, যেটা এতক্ষণ দেখছেন আপনারা, যে নদী দেখাইছি এটা হলো কীর্তনখোলা নদী। তার পাশেই এটা হলো লঞ্চ ঘাট। তো হঠাৎ মনে হচ্ছে আমরা লঞ্চ ঘাটেই তো ঘুরতে আসতে পারি। পরে লঞ্চ দেখতেছি, একটা লঞ্চে উঠতেও চাইলাম, পরে বললো যে এখন নাকি ছেড়ে দিই, সেটা উঠতে পারলাম না। তো আমরা আশপাশ ঘুরে ঘুরে দেখতেছি এত বড় বড় লঞ্চ বরিশাল রুটের, বিশাল বড়, পুরো মানে ফুটবল স্টেডিয়ামের মতো। এখানে আমাদের 3টা লঞ্চ আছে, 3টাই মানে বিশাল বড়, বিশাল বড়। সদরঘাট থেকে ঘোরাঘুরি শেষ, এখন বেরোবো। আজকে সারাদিন অনেকগুলো জায়গাতে আমরা ঘোরাঘুরি করছি। তো আজকের ব্লগটা হয়তো এখানেই শেষ করে দিব, আর বেশি একটা দীর্ঘায়িত করবো না। তো টিল দেন, বি সেফ, বি হেলদি, আর সবাই ভালো থাকেন। দেখা হবে বরিশালের দ্বিতীয় পর্বতে। আশা করি প্রথম পর্বটা আপনাদের ভালো লাগছে, অপেক্ষা করেন, দ্বিতীয় পর্বটাও পেয়ে যাবেন। সুমনের বন্ধু, আসলে যে খাঁচায় বন্দি, যে সুমনের একেবারে ক্লোজ ফ্রেন্ড জয়। আমি আপনাদেরকে দেখাই। সুমনের ক্লোজ ফ্রেন্ড জয়।